স্টোরি লেনে আমাদের আজকের উপস্থাপনা জর্জ অরওয়েলের লেখা পৃথিবী বিখ্যাত উপন্যাস অ্যানিম্যাল ফার্ম। এটি এমনই একটি পৃথিবী বিখ্যাত বই যা পৃথিবীর 100টিরও বেশি ভাষায় রূপান্তর করা হয়েছে। এটি মূলত একটি রূপকার বই। এই বইটির সমস্ত চরিত্র শুধুমাত্র লেখকের কল্পনার প্রকাশ। তবে যে কোনো দেশে কোনো আন্দোলন পরবর্তী সময় এই বইটি সকলকে পড়ার জন্য বলা হয়ে থাকে এবং এটাও বলা হয়ে থাকে যে লেখক তার রূপকথার এই গল্পের মাধ্যমে আমাদের সমাজের প্রচলিত রাজনীতির বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। আজকে আপনারা শুনবেন অ্যানিম্যাল ফার্ম উপন্যাসটির তৃতীয় এবং শেষ পর্ব। খামারে জন্তু সংখ্যা যে হারে বাড়বে বলে অনুমান করা হয়েছিল সে হারে বাড়েনি, তবুও সব মিলিয়ে সংখ্যাটা একেবারে কম নয়। পরে জন্মানো জন্তুদের কাছে বিদ্রোহ কেবলমাত্র ইতিহাস। তারা শুধু এর গল্প শুনেছে বুড়োদের মুখে। যেসব জন্তু বাইরে থেকে আনা হয়েছে তারা এসব কথা আগে কখনো শোনেনি। ক্লোভার ছাড়া আরও 3টে ঘোড়া হয়েছে খামারে। টকবগে পরিশ্রমী কিন্তু ভীষণ বোকা। এদের কেউই এবি ছাড়া অন্য কোনো বর্ণ চিনতে শিখেনি। বিদ্রোহ বা জন্তু মতবাদ সম্পর্কে যা বলা হতো সব তারা নির্দ্বিধায় মেনে নিত। বিশেষ করে ক্লোভারের কথা। ক্লোভারকে তারা মায়ের মতো শ্রদ্ধা করত, কিন্তু তার কথার মানে কতখানি বুঝতো তা বলা মুশকিল। খামারের অনেক উন্নতি হয়েছে। মিস্টার পিলকিংটনের কাছ থেকে 2টো জমি কেনা হয়েছে। উইন্ডমিলের কাজ শেষ হয়েছে। এর সাহায্যে ফসল কাটার যন্ত্র ও কপিকল চালানো হয়। অনেক নতুন বিল্ডিং হয়েছে। মিস্টার হুইম্পিয়ার নিজের জন্য ঘোড়ার গাড়ি কিনেছেন। উইন্ডমিলের উৎপাদিত শক্তি শস্য ভাঙার কাজে ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে প্রচুর টাকা আয় করা হয়। জন্তুরা আরেকটা উইন্ডমিল বানানোর কাজে হাত দিয়েছে। এটার কাজ শেষ হলে তা দিয়ে ডায়নামো চলবে। স্নোবলের দেয়া প্রতিশ্রুতিগুলো, গোশালার বৈদ্যুতিক বাতি, গরম পানি, সপ্তাহে 3 দিন কাজ, এসব কথা আর শোনা যায় না। নেপোলিয়ন বলেছে এসব কথা জন্তু মতবাদ বিরোধী। তার মতে কঠোর পরিশ্রম আর মিতব্যয়িতার মধ্যেই আসল সুখ নিহিত। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দিনে দিনে খামারের উন্নতি হচ্ছে, কিন্তু জন্তুদের জীবনযাপনের মান সেই আগের মতোই রয়ে গেছে, শুধু শুয়োর কুকুরদের ছাড়া। কারণটা সম্ভবত ওরাই খামারের সংখ্যাগরিষ্ঠ প্রজাতি। তারা খামারের কাজকর্ম করতো না, তবে কাজ যে একেবারেই করতো না তা নয়। তারা খাটতো ফ্যাশনের পেছনে। স্কোয়েলার অবশ্য জন্তুদের কাজকর্ম দেখাশোনা করত। শুয়োরদের কাজ সম্বন্ধে তার ব্যাখ্যা কখনোই থামতো না। সে বলতো শুয়োরেরা সারাদিন রিপোর্ট, ফাইল এসব অদ্ভুত জিনিস নিয়ে কাজ করে। এগুলো হলো বড় বড় কাগজ, খুদে অক্ষরে ঢাকা। সাদা কাগজগুলো যখন খুদে অক্ষরে ভরে যায় তখন সেসব আগুনে ফেলে দেয়া হয়। এরই মাধ্যমে নাকি খামারের উন্নয়ন সাধিত হচ্ছে। শুয়োর কুকুরেরা খাদ্য উৎপাদনের কাজে অংশগ্রহণ করত না, কিন্তু তাদের সংখ্যা ছিল অনেক এবং খেতেও প্রচুর। জন্তুরা ভাবত জীবন মানেই কষ্ট। তাদের সব সময় খিদে লেগেই থাকত। তারা খড়ের গাদায় ঘুমাতো, পুকুরের পানি খেত, জমিতে কাজ করত, শীতে কাঁপত আর গ্রীষ্মে মাছির উৎপাত সইত। বুড়োরা আগের দিনের গল্প শোনাতো, বিদ্রোহের আগের সময়ের সাথে বর্তমান সময়ের তুলনা করত। অবশ্য তুলনা করার মতো তেমন কিছু তারা খুঁজে পেত না, কারণ সেসব দিনের কথা তাদের প্রায় মনেই পড়ে না। স্কোয়েলারের লম্বা চওড়া কথার উপর আর কথা বলতো না কেউ। তারা কেবল বুঝতো আগের চেয়ে জীবন এখন অনেক সুখের। বর্তমানে যে সব সমস্যার মুখোমুখি হতে হয় এসব সমস্যার আসলে কোনো সমাধান নেই। অবশ্য এসব নিয়ে মাথা ঘামানোর বেশি সময়ও তারা পেত না। শুধু বুড়ো বেঞ্জামিনের সব মনে আছে।
আগের জীবন কেমন ছিল, এখন কেমন চলছে সব মনে আছে তার। সে জানে জীবনটা সবসময়ই এমন কষ্টের। খিদে, পরিশ্রম, হতাশা, এর চেয়ে বড় বাস্তব আর কিছু নেই। কিন্তু জন্তুরা কখনো ভোলেনি তারা স্বাধীন। জন্তু খামারই পুরো ইংল্যান্ডের একমাত্র স্বাধীন খামার। প্রতিটি শাবক, অন্য খামার থেকে কেনা জন্তু, সবাই কথা ভেবে উল্লাসিত হতো। পতপত করে উঠতে থাকা সবুজ পতাকার দিকে তাকিয়ে গর্বে তাদের বুক ভরে উঠত। বুড়োরা ফিসফিস করে বলতো সেই বীরত্বের কথা, জোন্সের বিতরণ, 7টি নীতি, সেই মহান যুদ্ধের কথা, যে যুদ্ধে মানুষেরা পরাজিত হয়েছিল। কোনো স্বপ্নই বিফলে যায়নি। যন্ত্রতন্ত্র, মেজরের সেই স্বপ্ন, এমন দিন আসবে যেদিন ইংল্যান্ডের সবুজ ক্ষেতে কোনো মানুষের পা পড়বে না, পুরো রাজ্যই হবে জন্তুদের। এ স্বপ্ন তারা আজও মনের গহীনে লালন করে। হয়তো শিগগিরই নয়, বহু বহু বছর পরে হলেও এমন দিন আসবে। বিটস অফ ইংল্যান্ড গোপনে গোপনে জন্তুদের মনে গুঞ্জন তোলে, যদিও প্রকাশ্যে গাইতে কেউ সাহস পায় না। হয়তো তাদের জীবনটা তেমন সুখের নয়, সব আশা পূরণ হয়নি, তবুও তাদের কোনো দুঃখ নেই। তারা জানে অন্য জন্তুদের চেয়ে তারা কত আলাদা। খিদে কষ্ট পেলেও শস্য ফলায় কেবল নিজেদের জন্য, মানুষের জন্য নয়। তাদের কেউ দুপায়ে হাঁটে না, কাউকে প্রভু বলে ডাকে না, সবাই সমান এই জন্তুরাজ্যে। গ্রীষ্মকালে একদিন সকালে স্কোয়েলার ভেড়াদের ডেকে নিয়ে গেল একটা পতিত জমিতে। সেখানে কোনো ফসল জন্মে না, কেবল আগাছা। ভেড়াগুলো স্কোয়েলারের তত্ত্বাবধানে সারাদিন আগাছা পরিষ্কার করলো। বেলা শেষে ফার্ম হাউসে ফিরল স্কোয়েলার একা। ভেড়াদের রাতে সেখানেই থাকতে বলল। পুরো সপ্তাহ ধরে তারা সেখানে রইল। স্কোয়েলারের অধিকাংশ সময় কাটতে লাগলো তাদের পিছনে। অন্যদের সে জানালো ভেড়াদের একটা নতুন গান শেখানো হচ্ছে। ভেড়ারা সেদিন বিকেলে ফিরছে, অন্য জন্তুরাও কাজ শেষে ফেরার পথ ধরেছে। হঠাৎ উঠানের দিক থেকে তীব্র হেসারব ভেসে এলো। থমকে দাঁড়িয়ে গেল সবাই পথের ধারে। আবার শোনা গেল হেসারব, গলাটা ক্লোভারের। জন্তুরা লাফিয়ে জড়ো হলো উঠানে। তারপর দেখল এক অভূতপূর্ব দৃশ্য। একটা শুয়োর দুপায়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, শুয়োরটা হচ্ছে স্কোয়েলার। দু পায়ে প্রায় স্বাভাবিকভাবেই উঠানের চারপাশে হাঁটছে। কিছুক্ষণ পর ষাঁড় বেঁধে ফার্ম হাউস থেকে বেরিয়ে এলো সব শুয়োর। দু পায়ে হাঁটছে সবাই, কেউ টলমলে পায়ে, কেউ প্রায় স্বাভাবিক ভঙ্গিতে উঠান ঘিরে চক্কর দিল। এরপর স্কোয়েলারের চিৎকারে আর মোরগের ডাকে নেপোলিয়নের আগমন বার্তা ঘোষিত হলো। চারদিকে কুটিল দৃষ্টি নিক্ষেপ করে রাজকীয় ভঙ্গিতে দু পায়ে হেঁটে এলো নেপোলিয়ন। তাকে ঘিরে রেখেছে ভয়াল দর্শন কুকুরগুলো। তার খুঁড়ে একটা চাবুক ঝুলছে। চারদিকে অটুট নীরবতা। ভীত বিস্মিত জন্তুরা উঠানে শুয়োরদের চক্কর দেয়া দেখল। তাদের চিরচেনা পৃথিবীতে বিরাট একটা পরিবর্তন ঘটে গেছে। মৃত হয়ে উঠল নিস্তব্ধতা। কুকুরের ভয়, দীর্ঘদিনের নীরব থাকার অভ্যেস, সব যেন ভেসে গেল এক মুহূর্তে। প্রতিবাদে মুখর হয়ে উঠতে চাইল সবাই। ঠিক সেই মুহূর্তে ভেড়াগুলো চিৎকার করে উঠল, 4 পেয়েরা ভালো, 2 পেয়েরা আরো ভালো। 5 মিনিট ধরে চিৎকার করার পর তারা থামল। ততক্ষণে জন্তুরা প্রতিবাদের ভাষা ভুলে গেছে। শুয়োরেরা আবার মার্চ করে ফার্ম হাউসে ফিরে গেল। বেঞ্জামিন কাঠে নাক ঘষে শব্দ করল। ক্লোভারের চোখ দুটো ভীষণ ম্লান দেখাচ্ছে। কিছু না বলে কেশর নেড়ে ধীরে ধীরে চলল সে বার্নে, যেখানে লেখা আছে জন্তু মতবাদের 7টি নীতি। কয়েক মুহূর্ত লেখাগুলো পড়ার চেষ্টা করল সে। অপারগ হয়ে পড়ল। আমার দৃষ্টিশক্তি আগের চেয়ে কমে গেছে। আগে এই লেখাগুলো অনায়াসে পড়তে পারতাম, কিন্তু এখন মনে হচ্ছে লেখাগুলো বদলে গেছে। বেঞ্জামিন, নীতিগুলো কি আগের মতোই আছে? দীর্ঘদিনের মৌনতা ভাঙল বেঞ্জামিন। এগিয়ে এসে লেখাগুলো পড়ল সে। সেখানে এখন 7টার বদলে কেবল একটা নীতি লেখা। সব জন্তুই সমান, কিন্তু তাদের মধ্যেও শ্রেণীভেদ আছে। পরদিন চাবুক হাতে শুয়োরদের কাজের তদারক করতে দেখে অবাক হলো না কেউ। সবাই আরও জানল শুয়োরেরা এখন প্রতিদিন খবরের কাগজ পড়ে, ওয়্যারলেস যন্ত্র ব্যবহার করে, তাদের ঘরে টেলিফোন সংযোগ দেয়া হয়েছে। আরও জানা গেল নেপোলিয়ন পাইপ টানে, আর শুয়োরেরা মানুষের মতো কাপড় চোপড় পরে। নেপোলিয়ন নিজে পরে কালো কোট,
পাজামা আর পায়ে চামড়ার পট্টি। তার প্রিয় মাদি শুয়োরটি পরে মিসেস জোনসের দামি সিল্কের জামা। এসবের কোনো কিছুই জন্তুরা অবাক হয় না। মনে হলো অবাক হবার ক্ষমতাও তারা হারিয়ে ফেলেছে। সপ্তাহখানেক পর বিকেলবেলা খামারে অনেকগুলো ঘোড়ার গাড়ি এলো। আশেপাশের খামারের মালিকদের জন্তু খামার পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে। শুয়োরেরা তাদের পুরো খামার ঘুরিয়ে দেখালো। পরিচালনার সুষ্ঠু ব্যবস্থা, বিশেষ করে উইন্ডমিল দেখে মানুষেরা চমৎকৃত হলো। জন্তুরা তখন শালগম ক্ষেতের আগাছা পরিষ্কার করছিল। কেউ মাথা তুলল না, নতমুখে কাজ করে গেল। বোঝা গেল না কি দেখে তারা বেশি ভয় পাচ্ছে, মানুষ নাকি চাবুক হাতে শুয়োর। বিকেলবেলা ফার্ম হাউস থেকে চিৎকার আর উচ্চস্বরের হাসির শব্দ শোনা গেল, সেই সাথে মানুষের কথাবার্তা। কৌতূহলী হয়ে উঠল জন্তুরা, কি হচ্ছে ওখানে? এই প্রথমবারের মতো জন্তু আর মানুষ কি এক হয়ে গেল? চুপি চুপি ফার্ম হাউসের দিকে এগোলো সবাই। কেউ কেউ এগোতে ভয় পাচ্ছিল, কিন্তু ক্লোভার তাদের সাহস জোগালো। পথ দেখিয়ে নিয়ে গেল। পা টিপে টিপে নিঃশব্দে ফার্ম হাউসের কাছাকাছি গেল সবাই। লম্বা জন্তুরা জানালা দিয়ে উকি দিল। দেখল বিশাল টেবিলের চারধারে বসেছে দুজন মানুষ আর 6টি শুয়োর। নেপোলিয়ন বসেছে টেবিলের এক মাথায়। বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই টেবিলে বসেছে শুয়োরেরা। সবাই মনোযোগ দিয়ে তাস খেলছে। মদ পানের জন্য মাঝখানে একবার বিরতি দেয়া হলো খেলায়। জগ থেকে সবার গ্লাসে ভরে দেয়া হলো পানীয়। খোলা জানালায় উকি দেয়া জন্তুদের বিস্মিত মুখ কারো নজরে পড়ল না। ফক্সউডের মালিক মিস্টার পিলকিংটন গ্লাস হাতে উঠে দাঁড়ালেন। পান করার আগে সবার উদ্দেশ্যে ছোট্ট একটা বক্তব্য রাখলেন তিনি। বললেন, খুব আনন্দের সঙ্গে তিনি জানাচ্ছেন যে দীর্ঘদিনের অবিশ্বাস ও ভুল বোঝাবুঝির অবসান হলো আজ। এর আগে তিনি বা অন্য কোনো মানুষ জন্তু খামারকে নিজেদের প্রতিবেশী বলে স্বীকৃত দেয়নি। ফলে দুঃখজনক ঘটনা ঘটেছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। মানুষের বদলে শুয়োরেরা খামার চালাচ্ছে। এই অস্বাভাবিকতায় মানুষ অস্বস্তি বোধ করত। অন্য খামারের মালিকেরা ভাবত এ ব্যাপারটা তাদের নিজ খামারের জন্তু ও মানুষের ভারসাম্য নষ্ট করবে। কিন্তু সেই সন্দেহের অবসান হয়েছে আজ। মানুষেরা স্বচক্ষে এই খামারের প্রতিটি ইঞ্চি পরিদর্শন করেছে। কি দেখল তারা? শুধু অত্যাধুনিক যন্ত্রপাতি ও পদ্ধতিই নয়, সেই সঙ্গে শৃঙ্খলা ও অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা অন্য খামারের জন্য উদাহরণ হতে পারে। তার বিশ্বাস, এই খামারের জন্তুরা সবচেয়ে বেশি পরিশ্রম করে এবং সবচেয়ে কম খাবার খায়। আজ তারা যে সব পদ্ধতি দেখেছে তার কিছু কিছু তাদের নিজেদের খামারেও চালু করা যেতে পারে। তিনি তার বক্তব্য প্রায় শেষ করে এনেছেন। শেষ করার আগে জন্তু খামারের প্রতি তার বন্ধুত্ব ও সহানুভূতির কথা পুনরায় ব্যক্ত করলেন। জন্তু খামারের সাথে তার আর কোনো গণ্ডগোল নেই। আসলে সব খামারের সমস্যা তো একই, শ্রমিক সমস্যা কম বেশি সবারই আছে। জন্তুদের নিয়ে খানিকটা রসিকতা করার চেষ্টা করলেন তিনি, কিন্তু জন্তুদের তরফ থেকে কোনো সাড়া মিলল না। তিনি কোনো মতে তার বক্তব্য শেষ করলেন এই বলে, আপনাদের সাথে যেমন নিচু শ্রেণীর জন্তুদের বিবাদ আছে, তেমনি আমাদের সাথে আছে শ্রমিকদের। টেবিলের চারপাশের সবাই তার বক্তব্যে মৃদু উল্লাস প্রকাশ করল। মিস্টার পিলকিংটন শুয়োরদের আবারও অভিনন্দন জানালেন খামারের করা রেশন ব্যবস্থা, জন্তুদের কাছ থেকে অতিরিক্ত শ্রম আদায় এবং বিশৃঙ্খলাহীন একটা সুন্দর খামার গড়ে তোলার জন্য। এরপর গ্লাস তুলে টোস্ট করলেন তিনি। জন্তু খামার দীর্ঘজীবী হোক। উল্লাসধ্বনি ও খুরের শব্দ শোনা গেল। নেপোলিয়ন গর্বিত ভঙ্গিতে চেয়ার ছেড়ে এসে মিস্টার পিলকিংটনের সাথে গ্লাস ঠুকল। উল্লাসধ্বনি স্তিমিত হয়ে এলো। নেপোলিয়ন দু পায়ে ভর করে দাঁড়ালো কিছু বলার জন্য। নেপোলিয়নের বক্তব্য বরাবরই সংক্ষিপ্ত হয়। সে বলল, সব ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় সে নিজেও আনন্দিত। বহুদিন ধরে জন্তু বিদেশি মানুষেরা গুজব রটিয়েছে এখানে ধ্বংসাত্মক কার্যকলাপ চলছে। তারা ভাবত অন্য খামারের জন্তুদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে দেবার চেষ্টা করছি আমরা, কিন্তু এভাবে আসল সত্য চাপা দেয়া যায় না। এখন আমাদের সদিচ্ছা ও সহযোগিতার মনোভাব বুঝতে পেরে সবাই আমাদের সঙ্গে ব্যবসায় আগ্রহী। খামার এত সুষ্ঠুভাবে পরিচালনা করার একমাত্র কৃতিত্ব শুয়োরদের। শুয়োরেরা সম্মিলিতভাবে খামারের সব কিছু নিয়ন্ত্রণ করেছে। তার বিশ্বাস, এখন আর পারস্পরিক সন্দেহের কোনো অবকাশ নেই। এ পর্যায়ে সে খামারের কিছু নিয়মের পরিবর্তন করতে চায়। জন্তুদের মধ্যে আগে এক অদ্ভুত প্রথা ছিল।
তারা একে অপরকে কমরেড বলে সম্বোধন করত। এই প্রথা আর এখন থেকে চলবে না। আরও একটা অদ্ভুত নিয়ম ছিল, কার যেন মাথার খুলি খুঁটির মাথায় বেঁধে তাকে ঘিরে শোভাযাত্রার আয়োজন করা হতো। এই নিয়মও আজ থেকে বাতিল ঘোষণা করা হলো। সেই খুলিটা ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। অতিথিরা দেখছেন সবুজ পতাকা উঠছে। নেপোলিয়ন বলল, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছে যে আগে পতাকায় সাদা শিং ও খুর আঁকা ছিল, তা সরিয়ে ফেলা হয়েছে। এখন থেকে পতাকা থাকবে পুরোপুরি সবুজ। মিস্টার পিলকিংটন তার বক্তব্যের এক জায়গায় একটু ভুল করেছেন, ধরিয়ে দিল নেপোলিয়ন। মিস্টার পিলকিংটন এই খামারকে সম্বোধন করেছে জন্তু খামার বলে। অবশ্য তার জানার কথা নয়, বলল নেপোলিয়ন। আজ থেকে এই নাম বদলে দেয়া হয়েছে। এখন থেকে এই খামার আবার ম্যানর ফার্ম নামে পরিচিত হবে। হাজার হলেও এটাই তার আদি নাম। ভদ্র মহোদয়গণ, আমরা এখন ম্যানর ফার্মের নামে পান করব। ম্যানর ফার্ম দীর্ঘজীবী হোক। বক্তব্য শেষ করল নেপোলিয়ন। আগের মতোই উল্লাসধ্বনি শোনা গেল। এক চুমুকে গ্লাস খালি করল সবাই। এই দৃশ্য দেখে জন্তুরা গুঙ্গিয়ে উঠল, যেন ভয়ঙ্কর ও মর্মান্তিক কোনো দৃশ্য দেখেছে সবাই। শুয়োরদের চোখে মুখে এ কিসের ছায়া? ক্লোবারের ম্লান দৃষ্টি সবার মুখ ছুঁয়ে গেল। জন্তুদের মন কেমন করে উঠল, কি যেন বদলে যাচ্ছে। উল্লাসধ্বনি স্তিমিত হয়ে এলো। শুয়োরেরা হাতের তাসের দিকে মনোযোগ দিল। খেলা চলতে লাগলো আগের মতো। এক সময় নিঃশব্দে পিছিয়ে এলো জন্তুরা, কিন্তু 20 গজ না যেতেই থামতে হলো তাদের। ফার্ম হাউসে চিৎকার আর গোলমাল শোনা যাচ্ছে। আবার জানালায় ভিড় করলো জন্তুরা। হ্যাঁ, ভীষণ রকম গোলমাল বেঁধেছে। চিৎকার, হইচই, কুটিল চাউনি আর তীব্র প্রতিবাদ চলছে ভেতরে। গোলমাল বেঁধেছে নেপোলিয়ন ও মিস্টার পিলকিংটনের মধ্যে খেলা নিয়ে। তারা দুজন রাগে চিৎকার করছে, দুটো গলার স্বর প্রায় একই রকম। এখন বোঝা যাচ্ছে শুয়োরদের চোখে কিসের ছায়া, কিসের আভাস। জন্তুরা শুয়োর থেকে মুখ ফিরিয়ে মানুষের দিকে তাকালো। মানুষ থেকে আবার শুয়োর, শুয়োর থেকে মানুষ। তাদের চোখের সামনে চেহারাগুলো একাকার হয়ে গেল। কোনটা শুয়োর আর কোনটা মানুষ বোঝা মুশকিল হয়ে দাঁড়ালো। এরই সাথে শেষ হলো আমাদের এবারের উপস্থাপনা শার্লক হোমস আই স্টাডি ইন স্কারলেট উপন্যাসটি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনাদের কোনো পছন্দের উপন্যাস থাকলে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের উপন্যাসটি পড়ে শোনাবার। ধন্যবাদ।